আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে পদার্থবিজ্ঞান অধ্যায় 2 ভেক্টর এর লেকচার 1 এর মাস্টার ক্লাসের এই সিরিজগুলো নিয়ে আমি তোমাদের সাথে আছি আশিকুর রহমান আলিফ। তো এই চ্যাপ্টারে আমরা টোটাল 3টি লেকচার দেখব এবং আজকের যে লেকচারটা লেকচার 1 তার মধ্যে প্রতিপাদ্য টাইপগুলো হচ্ছে আমাদের টাইপ 1 থেকে শুরু করে আমাদের টাইপ 7। তো এটা হচ্ছে আমাদের অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ গুলো এবং আজকে যে দুটো আমরা দেখবো সেটা হচ্ছে ভেক্টর ও লব্ধি এবং ভেক্টরের রূপাংশ। তো তোমরা জানো যে ভেক্টরের যে লব্ধিটা সেই লব্ধি বের করার জন্য আমরা মূলত সামান্তরিক বিধি ব্যবহার করি। এর পাশাপাশি আমরা ত্রিভুজ বিধি ব্যবহার করতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আমরা যে ভেক্টরের উপাংশগুলো থাকে এবং ভেক্টরের উপাংশের যে দৈনন্দিন জীবনে যে প্রয়োগগুলো, যেমন নৌকার গুণ টানা থাকতে পারে, এরপরে যে নদী নৌকার যে পারাপারের অঙ্কগুলো থাকে সেগুলো, অর্থাৎ উপাংশ নিয়ে যে আলোচনাগুলো আছে, লন রোলার আছে, এই সমস্ত টাইপ আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা টাইপ 1 ভেক্টর এবং লব্ধি নিয়ে আলোচনা করব এবং তোমরা দেখতেই পাচ্ছ যে গুরুত্ব বিবেচনা এটা হচ্ছে 3 স্টার, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটিতে 3 বছর, এবার এগ্রিকালচার গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে বিভিন্ন বছরে আসছে এবং এখান থেকে রিটার্ন না আসলেও এমসিকিউর বেজে এটার গুরুত্ব অনেক বেশি। তো প্রথমে আমরা হচ্ছে ভেক্টরের যে বেসিকটা, অর্থাৎ স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে চিন্তাটা বা তাদেরকে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি সেটা একটু দেখে নিই। তোমরা ভালো করেই জানো যে আমাদের স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র থাকে হচ্ছে মান, এবং ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মানের পাশাপাশি কি থাকবে, দিক থাকবে। সো এই ভেক্টর এবং স্কেলারের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে একজনের দিক আছে আর একজনের হচ্ছে দিক নাই, এটা আমরা জানি। এখন কিছু ইম্পর্টেন্ট স্কেলার এবং ভেক্টর রাশির এক্সাম্পল তোমাদের এই চার্টে বলা আছে। তার মধ্যে তোমরা সব থেকে বেশি যেটা নিয়ে কাজ করছো সেটা ধরো, যেখানে দূরত্ব আমরা হচ্ছে স্কেলার রাশিতে চিন্তা করি, তার যে সমতুল্য রাশি সেটা হচ্ছে সরণ, যেটা হচ্ছে ভেক্টর। এই জন্য আমরা তখন বলতাম যে দূরত্বের হচ্ছে শুধুমাত্র মান থাকে আর সরণের মানের পাশাপাশি কি থাকে, দিক থাকে। আবার দ্রুতির দ্রুতির শুধুমাত্র মান থাকলেও বেগের মান এবং দিক দুটেই থাকে। আচ্ছা, এর পাশাপাশি স্কেলার রাশির কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো তোমার আমরা বলি কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এরপর বিদ্যুৎ প্রবাহ একটা স্কেলার রাশি, এরপর ধরো তোমার যেই তাপ থাকে সেটা একটা স্কেলার রাশি, ভর একটা স্কেলার রাশি। এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট এগুলো নিয়ে আমরা সব থেকে বেশি কাজ করি। এবং বিভবও যেহেতু এক ধরনের কাজ, এই জন্য কাজ স্কেলার হওয়ার কারণে বিভবটা আমাদের স্কেলার হয়। এবং বিভিন্ন যে ক্ষেত্রগুলো থাকে সেই ক্ষেত্রে যে প্রাবল্য থাকে সেটা আমাদের ভেক্টর হয়, তোমরা জানো। এর পাশাপাশি বল, টর্ক, ওজন, যেহেতু ওজনটাও এক ধরনের বল, সেটা আসলে আমাদের কি রাশি হয়, ভেক্টর রাশি হয়। আচ্ছা, তো এবার ভেক্টর রাশির মধ্যে বেশ কিছু টার্ম আছে যেগুলো তোমাদের মাঝে মধ্যে একটু একটু প্যাচ লাগে। তো ওই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো আমরা যদি বলি যে একটা ভেক্টর আছে, মনে করো এই বরাবর, ধরো এটা হচ্ছে আমাদের বললাম এ ভেক্টর। আর একটা ভেক্টর আছে ধরো আমার হচ্ছে এই দিক বরাবরই আছে, বা ধরো ভিন্ন দিক বরাবর আছে, ধরো এটাকে বললাম হচ্ছে মাইনাস এ। তোমরা জানো যে দিক চেঞ্জ হয়ে গেলে আগে একটা ছোট করে কি দেওয়া লাগে, মাইনাস এ দেওয়া লাগে। তাহলে দেখো এই দুজনের কিন্তু মান, এই দুজনের দেখো মান কিন্তু একই, মান দুজনেরই এ, দুজনের মানই হচ্ছে আমরা মরলাস এ বলতে পারি। কিন্তু তাদের যে ডিরেকশন হচ্ছে আলাদা, তাহলে আমরা বলবো দিক হচ্ছে ভিন্ন। এই যে মান একই কিন্তু দিক ভিন্ন, এদেরকে আসলে আমরা কি বলি, এদেরকে আমরা বলি বিপরীত ভেক্টর। আচ্ছা, তো এই আইডিয়া তোমাদের আশা করি আছে। এখন বিপরীত ভেক্টরের সাথে একটা যেটা তোমাদের প্যাচ লাগে সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। দুটো কিন্তু সেম না, কারণ কি, ধরো একটা ভেক্টর আমি এই বরাবর নিচে, সেটা হচ্ছে আমার এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর ধরো এই বরাবরই আছে একই দিকে, কিন্তু এটার মান ধরে নাও 1/a ভেক্টর, ধরনের মান হচ্ছে 1/a ভেক্টর। তাইলে মনে করো তোমার এটার যে ভ্যালুটা, ধরে নাও এটার ভ্যালুটা হচ্ছে আমার, ফর এক্সাম্পল এটার ভ্যালু যদি 10 হয়, আমার এই 1/a এর যে ভ্যালুটা হবে সেই 1/a এর ভ্যালুটা হবে হচ্ছে 0.1। তাহলে খেয়াল করো, তার মানটা 10 থেকে শুধুমাত্র 0.1 হয়েছে, কিন্তু দিকটা কি আছে, একই আছে। তাহলে যখন এরকম মান ভিন্ন হয় কিন্তু দিক কি থাকে, সেম, দিক একই থাকে, এই টাইপের যেই ভেক্টর গুলো থাকে সেই ভেক্টরকে আমরা বলি হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এই ভেক্টরকে আমরা বলবো হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। সো এই টার্মগুলোর সাথে কিন্তু একটার সাথে আর একটা প্যাচ লাগানো যাবে না। আরেকটা বলতে পারি, ধরো কেউ কেউ বলতে পারে যে ভাইয়া তাহলে আপনার মান একই রাখছেন, দিক ভিন্ন করছেন, এমন কি থাকতে পারে যে ধরেন আপনার মানটা হচ্ছে ভিন্ন কিন্তু দিকটা একই, এরকম থাকতে পারে কিনা? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এরকমও থাকতে পারে। তার মানে তোমরা চাচ্ছ কি মান ভিন্ন, ধরে নাও একটা আছে হচ্ছে এরকম এ ভেক্টর, আর একটা আছে হচ্ছে তোমার ধরো
বি ভেক্টর। তো দুটো দেখো মান ভিন্ন কিন্তু তাদের ডিরেকশন সেম, তাই না? তাহলে আমরা বলতে পারবো দিক একই। এই যে মান ভিন্ন কিন্তু দিক একই, এই টাইপের ভেক্টর গুলো আমরা বলি সদৃশ ভেক্টর। এই ভেক্টর গুলোকে আমরা বলবো সদৃশ ভেক্টর। ওকে, আশা করি ভাইরা আমরা বুঝতে পারছি যে বিভিন্ন রকম যে ভেক্টর গুলো থাকে তাদের ক্লাসিফিকেশন গুলো আমাদের একটু সুন্দর করে পড়ে নিতে হবে। এবার দেখো একটা ইনফরমেশন এখানে বলছে, ক্ষেত্রফল কখনো কখনো ভেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে। আমার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমি ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। তো যখন ভেক্টর তখন দিক হচ্ছে তলের লম্ব বরাবর। এটা আসলে কি বলছে, ধরো তোমার যদি একটা ক্ষেত্রফল থাকে হচ্ছে এই বরাবর, ধরো তোমার হচ্ছে এরকম একটা ক্ষেত্রফল আছে, তাহলে এই ক্ষেত্রফল যেটা তার ডিরেকশন হবে হচ্ছে, যখন ভেক্টর হিসেবে ইউজ করবা তখন তার ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর লম্ব। এটা যদি আমার তল হয়, মনে করো এটা হচ্ছে আমার এবিসিডি তল, তাহলে এই ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে আসতেছে দেখছো? ভেক্টর ডিরেকশন হচ্ছে তল বরাবর লম্ব দিকে। ঠিক আছে, ওকে। সো এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ধরো আমার যদি একটা ভেক্টরের ক্ষেত্রফল ভেক্টর যদি আমার এই ডিরেকশনে থাকে, জাস্ট এরকম একটা পাথ যদি রাখা থাকে, তাহলে এই ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে বলতো? তল বরাবর লম্ব, এই লম্ব বরাবর। ঠিক আছে, ওকে। এবার চলে আসো, একদম খুব বেসিক কিছু আলোচনা এখানে করা আছে। এখানে কি বলা আছে দেখো, যে পি ও কিউ দুটি ভেক্টর রাশি হলে তাদের লব্ধি যে আর, সেটা পি প্লাস কিউ ভেক্টরের যোগফল। তোমরা জানো যে এই সম্পর্কটা আসছে কই থেকে ভাইয়া? এই সম্পর্কটা আসছে সামান্তরিক বিধি থেকে বা সামান্তরিক সূত্র থেকে আসছে। আমরা এটা লিখে রাখি, সামান্তরিক সূত্র। আচ্ছা, এবারে দেখো আমাদের আর ভেক্টর যে আসলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলের সমান, এটা যদি চিত্রের দিকে তাকাই তাহলে একটু বুঝবা। দেখো একটা ভেক্টর আছে পি আর একটা ভেক্টর আছে কিউ, তাহলে তোমরা জানো যে লব্ধিটা হবে হচ্ছে কি সেই সামান্তরিকের কর্ণ বরাবর। সেই বিষয়টা এখানে আছে, এই জন্য আর ভেক্টরের মানটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলের সমান। এরপর আমরা লব্ধির সূত্র জানি যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ মধ্যবর্তী যে কোণ, সব মধ্যবর্তী কোণ আলফা দেখে এখানে আলফা দিছে, মধ্যবর্তী কোণ বিটা হইলে এখানে কি থাকতো? বিটা থাকতো। আচ্ছা, এরপর আমরা কি বের করতে চাই? মাঝে মধ্যে আমাদের বলে যে এই যে লব্ধিটা আছে, সেই লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে। তো দেখতে হবে লব্ধিটা আসলে কোন ভেক্টরের সাথে তুমি হিসাব করতেছো। তুমি কিন্তু চাইলে পি এর সাথেও কোণ হিসাব করতে পারো, কিউ এর সাথেও কোণ হিসাব করতে পারো। তাহলে এখানে খেয়াল করো, পি এর সাথে একটা কোণ থিটা পি হিসাব করা হয়েছে, তাহলে আমি কি লিখবো? ট্যান থিটা পি। এবার আমরা টেকনিকটা কি শিখছিলাম? টেকনিক হচ্ছে যার সাথে কোণটা লিখতে হয় তাকে আলাদা লিখতে হবে, তাকে আলাদা লিখতে হবে। তাইলে যার সাথে কোণটা থাকবে তাকে আলাদা নিচে লিখবো, এবং বাদ বাদ বাকি যেটা থাকে, বাদ বাকি কি থাকে? কিউ থাকে। তাহলে উপরে এবং নিচে কি দিব? কিউ দিব। টেন দেখে মনে রাখবো যে উপর হচ্ছে সাইন আর নিচে হচ্ছে কজ। আছে কি আমাদের আলফা বলা আছে, উপর নিচে আলফা দিয়ে দিব। সেটাই কিন্তু আমাদের ফর্মুলা ছিল, তাই না? তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা পি এর মান যদি এটা হয়, তাহলে থিটা পি এর মানটা কি? ট্যান ইনভার্স এটা হবে। সেই জন্য ইকুয়েশনটা এভাবে লেখা আছে। আশা করি বুঝতে পারছি কিভাবে আসছে। এবার দেখো কিউ ভেক্টরের সাথে যদি কোণ থিটা কিউ হিসাব করতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা এখানে অবশ্যই ট্যান ইনভার্স দিতে হবে। এবং খেয়াল করে দেখো এখানে বলছে যেহেতু কিউ ভেক্টরের সাথে, তাহলে যার সাথে তাকে কি দিতে হবে? নিচে আলাদা লিখতে হবে। যেমন এখানে পি এর সাথে ছিল বলে পি কে আলাদা রাখছে, তাহলে কিউ এর সাথে বলছে কিউ কে আলাদা রাখবো। বাদ বাকি দুইটা কি থাকে? পি থাকে। উপর নিচে পি দিব, উপরে দিব সাইন, নিচে দিব কজ, উপরে আলফা নিচে আলফা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার দেখো আর ম্যাক্স, আর ম্যাক্স মানে বোঝাচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তো লব্ধির সর্বোচ্চ মান ভাইয়া কখন কাজ করে? যদি তোমার পি ভেক্টর আর যদি তোমার কিউ ভেক্টর একই দিকে কাজ করে। দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন তাদের যে মান, তাদের যে ভ্যালুটা পাবো আলটিমেট, সেই ভ্যালুটা হবে কি? সর্বোচ্চ হবে। তো দুটো একই দিকে কাজ করলে ভ্যালুটা কি হবে? সর্বোচ্চ। আর একই দিকে কাজ করলে আমার যে আলফার মান সেটা কত ডিগ্রি হবে ভাই? 0 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আর ম্যাক্স হবে। আর ম্যাক্স এর মান হবে পি প্লাস কিউ, দুটোর যোগফল, এবং এখানে মধ্যবর্তী কোণের মান হবে 0 ডিগ্রি। আর তোমরা জানো যে দুটি ভেক্টর পরস্পর সর্বনিম্ন মান কখন তৈরি করে? যদি ধরো পিটা হচ্ছে আমার ডান দিকে যাচ্ছে, পি ভেক্টরটা, আর আমার কিউ ভেক্টরটা যদি বাম দিকে যায়, পরস্পর পরস্পর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে কি হবে বলতো? একটা যতটুকু মান বৃদ্ধি করবে আর একটা ততটুকু মান কমাই দিবে। তাহলে আলটিমেটলি কি মানটা কমে যাচ্ছে, সো মানটা কি হ্রাস পাবে। সো মান হ্রাস পেলে সেটা হবে মিনিমাম যে রেজাল্টেন্ট, সেটা আর মিনিমাম। সেটা কি হবে? পি এবং কিউ এর পার্থক্য। আমরা এইভাবে কেন লিখছি? কারণ আসলে জানি না যে এখানে পি বড় নাকি কিউ বড়, এই জন্য মাইনাস যে চিহ্নটা একটু বাঁকা করে লিখতে হয়েছে। এবং এখানে খেয়াল করো যেহেতু পরস্পর বিপরীত দিক, তাহলে এখানে মধ্যবর্তী কোণটা আসলে কত ডিগ্রি ভাই? 180
80 ডিগ্রি। তাহলে এখানে আলফার মানটা আসলে কত ধরা হয়েছে? 180 ডিগ্রি ধরা হয়েছে। আচ্ছা, আশা করি ধরতে পারছি। এবার চলো এই অংশটা দেখি। পি ভেক্টর কিউ ভেক্টর পরস্পর যদি লম্ব হয়, দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এটা পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, পরস্পর লম্ব হইলে মধ্যবর্তী কোণ আলফাটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ইকুয়েশনটা থেকে আমরা আসলে কি পাই? আমরা ইকুয়েশন থেকেও দেখাইতে পারি, পিথাগোরাস থেকেও দেখাইতে পারি। দেখো আমরা জানি আমাদের লব্ধিটা হবে হচ্ছে তাদের কর্ণ বরাবর, যদি সামান্তরিক একটা চিন্তা করা হয় সেটার কর্ণ বরাবর। তাহলে যদি আমার আর হয়, খেয়াল করে দেখো আমার এখানে কিন্তু কি আসছে? পিথাগোরাসের মতো হয়ে গেছে। আমার এই অংশটা হচ্ছে আর, এটা যদি পি হয় তাহলে এটাও হচ্ছে আমার পি, এটাকে আমরা শিফট করতে পারি। আর এটা কিউ হইলে এটা হচ্ছে আমার কিউ। তাহলে দেখো আর এর মানটা পিথাগোরাস অনুযায়ী আমরা কি লিখতে পারি? √p² প্লাস কিউ স্কোয়ার। সেভাবে পিথাগোরাস থেকে হিসাব করা যেতে পারে, আবার সূত্র দিয়ে হিসাব করা যেতে পারে। যেহেতু দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে পরস্পর লম্ব, মানে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে সূত্র যেটা আমরা জানি যে p² প্লাস কিউ² প্লাস 2pq কজ 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানটা কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো রুটের ভিতরে শুধুমাত্র কোন মানটা থাকবে? এই √p² প্লাস কিউ² থাকবে। ঠিক আছে, সেখান থেকে আমরা লিখতে পারি √p² প্লাস কিউ²। ওকে, সো পিথাগোরাসটা কেন দেখাইলাম? কারণ ম্যাথ গুলোতে পিথাগোরাস অ্যাপ্লাই করলে তোমার ম্যাথ সলভ করার যে সময়টা, সেই সময়টা কি হবে? কম লাগবে। আচ্ছা, এবার দেখো একটা ছোট্ট প্রশ্ন বলছে যে এত সমান এত হলে ভেক্টরদের পরস্পর লম্ব, এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। এখন এই বিষয়টা তো আমরা দেখাবো অবশ্যই, কিন্তু আজকে থেকে এই জিনিসটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। কেন? বিভিন্ন ম্যাথে দেখবা তোমরা অবশ্যই এখান থেকে উপকার পাবা। আচ্ছা, এখন এটা আসলে কি বলছে? এখানে ভেক্টরদের পরস্পর যে লম্ব বলছে, কিভাবে বলছে চলো এটা প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেখি। তো আমরা জানি যে a প্লাস বি যখন দিছে, মডুলাস দিছে, তখন a প্লাস বি এর যোগের, ভেক্টর যোগের সূত্রটা কি? a² প্লাস b² প্লাস 2ab। ধরলাম মধ্যবর্তী কোণ আলফা, ধরলাম এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে আমি এখানে কজ আলফা লিখতে পারি। আর ভেক্টর বিয়োগের সূত্রে শুধু প্লাসের বদলে একটা কি বসে? মাইনাস বসে। তাহলে a² প্লাস b² মাইনাস 2ab কজ আলফা। তাহলে দেখো দুই পাশ থেকে যদি স্কোয়ার এলিমিনেট করে দেই, তাহলে আমরা লিখতে পারবো a² প্লাস b² প্লাস 2ab কজ আলফা ইকুয়ালস টু a² প্লাস b² মাইনাস 2ab কজ আলফা। এখন দেখো এখান থেকে দুই পাশ থেকে আমার a² b² বাদ যায়। দেখো a² সাথে a² বাদ, b² সাথে b² বাদ, দুটা বিয়োগ বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 2ab কজ আলফাটা এই পাশে হয়ে এটা হবে 4ab কজ আলফা ইকুয়ালস টু 0। তার মানে কজ আলফা ইকুয়ালস টু 0। আর তোমরা জানো কজ আলফা কখন 0 হয়? যখন কজ 90 ডিগ্রি হয়। তার মানে আসলে এই আলফার মানটা আসলে আমার কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। সো এই যে দেখো এই শর্তটা হইলে, এই শর্তটা হইলে, যেই শর্তটা বলছে আমাদের প্রশ্নে, এই শর্তটা হইলে সবসময় মনে রাখবো ভেক্টরদ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। এই জন্য সবার একদম মুখস্থ থাকে। যদি আমরা চিত্রের মাধ্যমে বোঝাইতে চাই, তাহলে দেখো ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর ধরো এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে ভাই বলো তো এ প্লাস বি, যেটা এ প্লাস বি আসলে কি হবে? এটার মাঝ বরাবর একটা জায়গা হবে, কর্ণ বরাবর। আচ্ছা, তো ধরো একটা সামান্তরিক যদি আমি এখানে আঁকতাম, সামান্তরিকের কর্ণ বরাবর হইতো। আচ্ছা, এবার দেখো পরবর্তী অংশে এর সাথে মাইনাস বি কে যোগ করা হয়েছে, এর সাথে মাইনাস বি কে যোগ করা হয়েছে। তাহলে বি কে মাইনাস করতে হবে, বি কে মাইনাস করতে গেলে কোন দিকে যাবে? বিটা উল্টায় যাবে, সেটা হচ্ছে এরকম মাইনাস বি। তাহলে এর সাথে মাইনাস বি চিন্তা করতে গেলে আমার সামান্তরিক হবে কি? নিচেরটা। তাহলে নিচের সামান্তরিক যেটা, তার লব্ধিটা হবে আমার এই দিক বরাবর। তাহলে বলো উপরের লব্ধিটা হচ্ছে আমার এর সাথে বি এর লব্ধি, আর নিচের যে লব্ধিটা, নিচের লব্ধি হচ্ছে এর সাথে মাইনাস বি এর লব্ধি। তো ওরা বলছিল এ প্লাস বি আর এ মাইনাস বি হচ্ছে পরস্পর কি? সমান। তো এরকম যদি কখনো সমান সমান শর্ত দেখি, মনে রাখতে হবে মধ্যবর্তী কোণ, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ অবশ্যই কত হবে? 90 ডিগ্রি হবে। এটা সবাই মনে রাখবো। আচ্ছা, এবার দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে মধ্যবর্তী কোণ এত ডিগ্রি বলছে। ঠিক আছে, দুটি সমমানের ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মানে আমি ধরলাম, আমরা দুটো ভেক্টরের মানে ধরলাম পি। হ্যাঁ, দুটো ভেক্টরের মানে আমরা ধরলাম পি। ওকে ফাইন। ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। আচ্ছা, লব্ধির মানও বলছে ওই ভেক্টরের সমান। তাহলে ধরে নাও আমরা যে নর্মালি বলি যে পি প্লাস কিউ সমান হচ্ছে আর, ওরা এখানে বলছে লব্ধির মান ওটার সমান,
সমমানের ভেক্টর তো সমানই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরতে পারি যে এই পি ভেক্টর সমান কিউ ভেক্টর সমান আর ভেক্টর সবগুলোর যে মান, সে মানগুলো আসলে কি সমান, ওরা হচ্ছে এই জিনিসটা বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি সূত্র বসাইতে পারি। আমরা সূত্র কি জানি, আর এর যে মান সেটা হচ্ছে রুট ওভার, রুট না রাখে এখানে একবার স্কোয়ার করে দেই, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এবার দেখো মধ্যবর্তী কোণ বলছে 120 ডিগ্রি, ঠিক আছে, যেটা আমাকে দেখাইতে হবে। তাহলে চলো এই 120 ডিগ্রি হচ্ছে আমরা দেখাবো, আলফার মানটা বের করবো। হ্যাঁ, তাহলে এখানে আর পি এবং কিউ সবার মানই সেম, আমরা কাজ করি সবার মান সেম যেটা সেটাকে ধরে নিলাম এক্স। তাহলে সব পাশে যদি এক্স ধরে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2, দুটা এক্স গুণ আছে তাহলে কি হবে, এটাই এক্স স্কোয়ার হবে কজ আলফা। তাহলে এখান থেকে দেখো এই একটা এক্স স্কোয়ার কি যাবে, বাদ যাবে। তাহলে আমি কি করতে পারি, একটা এক্স স্কোয়ার বাদ, এই এক্স স্কোয়ারটা এই পাশে চলে আসবে, সো মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার কজ আলফা। এবার দেখো এখান থেকে এক্স স্কোয়ার আবার বাদ যাবে, তাহলে এই পাশে আমার থাকতেছে হচ্ছে মাইনাস হাফ, আর এই পাশে থাকে হচ্ছে কজ আলফা। তো কজ আলফার মান মাইনাস হাফ কখন হয় বলতো, যখন কজ 120 ডিগ্রি হয়। তার মানে আমার আসলে আলফার মানটা কত বলতো, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আসলে কি বুঝলা, যদি এমন থাকে যে একটা ভেক্টরের মান ধরো হচ্ছে পি ভেক্টর, আর একটা ভেক্টরের মান, ওই ভেক্টরের মান যদি আমরা পি ধরি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, দেখো যে কোণের মান আসছে 120 ডিগ্রি, তবে মনে রাখতে হবে তাদের যে লব্ধিটা হবে সেই লব্ধির মানও দেখো, লব্ধির মানও তাদের সমান, তাহলে লব্ধির মানও আমরা ধরতে পারবো পি। সো এই পিটা হচ্ছে আমার লব্ধি। তাহলে খেয়াল করো, লব্ধি এবং অপর দুইটি ভেক্টর সবার মান যখন সমান হয়, তখন অপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি ধরতে হয়। ঠিক আছে, সো আশা করি এই পার্টটা আমরা বুঝতে পারছি। সামনের ম্যাথে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো ইনশাল্লাহ। এবার দেখো ভেক্টরের লব্ধির ক্ষেত্রে আমরা জানি ভেক্টর যোজন একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক। সো ভেক্টর যোজন হিসাব করার জন্য আমরা কি হিসাব করতে পারি, দেখো আমরা জানি যে যে কোনো একটা ভেক্টর, ফর এক্সাম্পল এখানে যে সি ভেক্টরটা বলছে, এই সি ভেক্টরটা আসলে কি হবে বলতো, এই সি ভেক্টরটা হবে এক্স অক্ষ বরাবর তার যে অংশ আর ওয়াই অক্ষ বরাবর তার যে অংশ, যেহেতু এখানে দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থা দেখাইছে এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই এর যোগফল করলে আমি কি পাবো, আসলে এই সি ভেক্টরটাকে পাবো, তাই না? তাহলে উল্টাটাও সত্যি, আমি হচ্ছে সি এক্স সিওয়াই কে যোগ করে যেমন সি ভেক্টরকে পাই, সি ভেক্টরকে ভাঙলেও আমি সি এক্স এবং সিওয়াই কে পাবো। তাহলে যে সি ভেক্টরটাকে ভাঙলে যে সি এক্স আর সিওয়াই পাচ্ছি, যে ভেঙে ফেলা, এটাকে বলতেছি আমরা ভেক্টরের কি, বিয়োজন। আর যোজন কখন বলবো, যদি বলি সি এক্স এবং সিওয়াই যোগ করছি, তাইলে যেটা পাইলাম, যোগ করে যেটা পাইলাম সেটা হচ্ছে আমার সি ভেক্টর, এটাকে আমরা বলবো ভেক্টরের যোজন। এখন খেয়াল করে দেখো ভাই, এই অংশটা যদি আমরা একটু দেখাই, আমাদের টোটাল যে সিটা আছে, যে দেখো টোটাল যে সিটা আছে, এই সির দুইটা অংশ আছে। একটা হচ্ছে আমার এই যে এতটুকু অংশ যেটা হচ্ছে আমাদের সি এক্স, আর এই টোটাল সি এর আর একটা অংশ যদি আমরা ভেঙে ফেলি, ধরো আমরা যদি এরকম পিটাকে ভেঙে ফেলতাম, একটা পি ভেক্টরকে, তাহলে একটা পাবো হচ্ছে পি এক্স, একটা পাবো হচ্ছে পি ওয়াই। ওই সেম ভাবে ভেঙে ফেললাম, সিটাকে ভেঙে একটা সি এক্স পাইছি, তাহলে আরেকটা কি পাবো, সি ওয়াই পাবো। So এতটুকু হচ্ছে আমার আসলে সি ওয়াই এর মান। এখন খেয়াল করে দেখো, এই সি এক্স এর মানটা পাওয়ার জন্য তোমার যে এ এর যে অংশটা এক্স এবং বি এর যে অংশটা, এই যে আমাদের যে বিটা এখানে আছে, যে ধরো এই যে বিটা যে অংশ আছে, তো বি এর যে অংশটা বি এক্স, এই এক্স আর বি এক্স এতটুকু অংশ আর এতটুকু অংশ যোগ করে কিন্তু তুমি কি পাইছো, সি এক্স পাইছো। তাহলে আমরা আসলে কি লিখতে পারি দেখো, সি এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করে দেখো, যে আমার যে টোটাল যে সিটা আছে, এই সিটার ওয়াই এর যে অংশটা, অর্থাৎ সি ওয়াই, যেটা সি ওয়াইটার অংশ কয়টা, দুইটা, কি কি, এ ওয়াই একটা বি ওয়াই একটা। কিভাবে দেখো, এর যে অংশটা, এর যে উল্লম্ব অংশ সেটা হচ্ছে এ ওয়াই এতটুকু, আর এই যে বি যেটা আছে, বিটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে আমাদের বি এক্স, আর এতটুকু হচ্ছে আমাদের বি ওয়াই। তাহলে এটা যদি বি ওয়াই হয়, আমার এটাও বি ওয়াই, এটাও বি ওয়াই, কারণ কি আমরা এতটুকুকে শিফট করতে পারি সব পাশে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমার এতটুকু অংশ আছে হচ্ছে এ ওয়াই, আর এতটুকু অংশ আছে হচ্ছে বি ওয়াই। তাহলে এ ওয়াই আর বি ওয়াই যোগ করলে আসলে কি পাচ্ছি, সি ওয়াই পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি সি ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই প্লাস বি ওয়াই, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমরা মান বসাই এখানে, সি এক্স এর মানটা হচ্ছে এক্স প্লাস বি এক্স, আর এখানে আমাদের যেই
সিওয়াই এর মানটা এওয়াই প্লাস বিওয়াই, আমরা অন্য কালে দিয়ে লিখি। দেখো সিওয়াই এর মানটা আমরা লিখতে পারি এওয়াই প্লাস বিওয়াই। এবার খেয়াল করে দেখো আমাদের এই যে অংশটা এক্স এর সাথে এওয়াই, যেমন পি এর সাথে যদি পি এক্স কে আর পি ওয়াই কে যদি আমরা যোগ করি তাহলে আসলে আমরা কি পাই, পি পাই। তাহলে এ এক্স আর এ ওয়াই কে যোগ করলে কি পাবো, এ ভেক্টর পাবো। আর বি এক্স আর বি ওয়াই ভেক্টরকে যোগ করলে কি পাবো, বি ভেক্টর পাবো। তার মানে এই সিটাকে ভাঙলে আমি আসলে কি পাচ্ছি দেখো তো, এ ভেক্টর আর বি ভেক্টর। এটাকে আসলে ত্রিভুজ বিধির মতো খানিকটা, খেয়াল করো। কারণ কি, চিত্রে যদি খেয়াল করো, চিত্রে দেখো এটা আছে এ, এরপরে এটা আছে হচ্ছে বি, তারপরে আমাদের যে যোগটা সেই যোগটা আছে হচ্ছে এই বরাবর, আমাদের যোগটা আছে হচ্ছে এই বরাবর, হুইচ ইজ সি। তাহলে খেয়াল করো ত্রিভুজ বিধির মতো এ প্লাস বি ইকুয়ালস টু কি সি, এ প্লাস বি ইকুয়ালস টু কি সি। কারণ কি আমাদের এই এর এটা হচ্ছে আদি বিন্দু, আর এ বি এর এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। তাহলে আমরা কি জানি, আমাদের আলটিমেট রেজাল্টেন্ট হইতেছে আদি থেকে শেষের সরলরৈখিক দূরত্ব। এজন্য এ এবং বি কে যোগ করলে আমরা আসলে কি পাই, সি পাই। উল্টাটাও সত্যি, এ এবং বি কে যোগ করলে আমরা সি পাই। ঠিক আছে, এবারে দেখো ভেক্টর বিভাজনের কিছু কথা এখানে দিছে, কিছু এক্সাম্পল বা চিত্র এখানে দিছে। তা আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি। ধরো আমার যদি একটা ভেক্টর পি এ বরাবর থাকে এবং তাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা দুটো অংশে ভাঙতে পারি, তাই না? একটা হচ্ছে ধরো পি এক্স, আর একটা হচ্ছে ধরো পি ওয়াই। এখন আমি একটা একটু তোমাদের ভেঙে দেখাই। ধরে নাও আমার যে মধ্যবর্তী কোণটা আলফা, সেই আলফাটা বা থিটাটা ধরো এখানে দেওয়া আছে। এখন তাহলে খেয়াল করো, আমি যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, এই ত্রিভুজে, এই টোটাল ত্রিভুজে দেখো আমার এই থিটার রেসপেক্টে এই পি এক্সটা হচ্ছে ভূমি, আর এই পিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আসলে কি হয়, কস থিটা হয়। তার মানে আমি পি এক্স এর মানটা কত লিখতে পারি, পি এক্স এর মান লিখতে পারি পি কস থিটা। একইভাবে আমি যদি এই পি ওয়াই এর মানটা লিখতে চাই, তাহলে চিন্তা করো, আমি যদি পি ওয়াই এর মানটা লিখতে চাই, এটা পি ওয়াই হইলে এটাও আমার পি ওয়াই, তাহলে পি ওয়াইটা হচ্ছে লম্ব। তাহলে খেয়াল করো পি ওয়াই বাই পি, এটা আসলে কি বোঝাচ্ছে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তার মানে আমরা বলতে পারবো পি ওয়াই সমান পি সাইন থিটা। তাহলে খেয়াল করে দেখো শর্টকাটে আমরা কিভাবে জিনিসটাকে মনে রাখতে পারি। দেখো এখানে পি এক্স এর সাথে থিটা আছে না, পি ওয়াই এর সাথে থিটা আছে, দেখো তো। দেখো পি এক্স এর সাথে থিটা আছে, তাহলে যার সাথে থিটা থাকবে তাকে কস দিবা। ঠিক আছে, যার সাথে, এভাবে মনে রাখবা, যার সাথে থিটা থাকবে তার সাথে কস থিটা গুণ করবা। ঠিক আছে, আর অপরটার সাথে, যার সাথে নাই, অপরটির সাথে সাইন থিটা গুণ করবা। ওকে, তাহলে দেখো একটা বিষয়, এখানে পি এক্স এর সাথে হচ্ছে থিটাটা আছে, এই জন্য পি এক্স এর মানটা হচ্ছে পি কস থিটা, আর পি ওয়াই এর সাথে থিটাটা নাই, এই জন্য পি ওয়াই এর মান হচ্ছে পি সাইন থিটা। তো সহজে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। তাহলে এখানে দেখো এই চিত্রে এটা হচ্ছে আমার এ, এখানে থিটাটা আছে হচ্ছে এ এক্স এর সাথে, তাহলে এক্স এর মান কি হবে, এ সাইন থিটা। আর এ ওয়াইটার সাথে কোনো থিটা নাই, তাহলে এ ওয়াইটার মান কি হবে, এ, এখানে আমরা উল্টা বলছি, যার সাথে থিটা আছে তার সাথে কি বলতে হয়, কস থিটা বলতে হয়। তাহলে এ কস থিটা, আর যার সাথে থিটা নাই তাকে আমরা সাইন বলি, সো এ সাইন থিটা। ওকে, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 সালে আসা একটা প্রশ্ন কি বলছে, একটি 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। আচ্ছা, তো আমরা যদি 3 মানের ভেক্টর আর 4 মানের ভেক্টরের ম্যাক্সিমাম মানটা বের করি, সেই ম্যাক্সিমাম মান কি হবে, দুজনের যোগফল, হুইচ ইজ 7। আমরা যদি মিনিমাম মানটা বের করি, সেটা হবে কি, দুজনের বিয়োগফল, হুইচ ইজ 1। তার মানে বলো, তার মানে আমি যদি চিন্তা করি যে আমার যে লব্ধির মানটা কি 1 এবং 7, এই দুজনের মাঝ বরাবর যে কোনো একটা মান হবে। 1 এবং 7-এর মাঝ বরাবর আমাদের মানটা হবে, 1 এবং 7-এর মাঝ বরাবর। তাহলে খেয়াল করে দেখো 1 আর 7-এর মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে না, এখানে বলছে কোনটি হবে না। তাহলে খেয়াল করে দেখো প্রথম যে জিরোই কিন্তু আসলে আমার 1 আর 7 রেঞ্জের মধ্যে পড়ে না। এ বাদে 1ও পরে রেঞ্জে, 3ও রেঞ্জে পড়ে, 5ও রেঞ্জে পড়ে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 0।
ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন চাইছে, দেখো আমার একটা ক্রিয়া বল যদি এফ এদিকে হয়, প্রতিক্রিয়া বল কিন্তু কি হয়, মাইনাস এফ হয়। তাইলে প্রতিক্রিয়া বল সবসময় বিপরীত দিকে কাজ করে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার দিকটা পরস্পর কি ভিন্ন, তাহলে অপোজিট দিক হইলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, 180 ডিগ্রি। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 ভেক্টর ত্রয়ের সম্পর্কটি কোন চিত্রকে প্রকাশ করে? সো মনে রাখবা, তিনটা ভেক্টরের যোগফল যখন 0 হবে তাদের যে ক্রম, তখন তাদের ক্রম একই হবে, ক্রম একই হবে। অর্থাৎ হয় তারা এইভাবে ঘুরে যাবে, অথবা তারা এইভাবে ঘুরে যাবে, মানে ঘোরার যে ক্রমটা সেটা সেম থাকবে। তার মানে ধরো একটা যদি এরকম হয়, আরেকটা এরকম হবে, আরেকটা এরকম হবে, এটা কমপ্লিট ঘূর্ণন সৃষ্টি করতে হবে। তো ঘূর্ণন সৃষ্টি করলে তখন তিনটার যোগফল 0 হয়। আবার উল্টাও হইতে পারতো, যে ধরো তোমার হচ্ছে এটা এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, দেখো ঘূর্ণন কমপ্লিট করছে। ঠিক আছে, তো সহজে এটা মনে রাখবা। এবার দেখো অপশন গুলো চেক করি। এ নাম্বার অপশনে এ গেছে ডানে, বি উপরে, সি নিচে, তাহলে আমাদের প্রথমটাই হচ্ছে এখানে অ্যান্সার। এখানে দেখো তো বি তে এটা হয় কিনা, দেখো বি তে এ টা ঠিক আছে, বি এরটা ঠিক আছে, সি এরটা ঠিক নাই, তাহলে এটা হবে না। সি তে দেখো এ টা ঠিক আছে, বি এরটা ঠিক নাই, তাহলে সি হবে না। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। নিচের কোনটি বন্টন সূত্র? একদম জ্ঞানের একটা প্রশ্ন, জ্ঞানমূলক একটা প্রশ্ন। দেখো কি বলছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস আর, এগুলো সবই হচ্ছে ভেক্টর, এটা মনে রাখো আগে। তো এই যে সূত্রটা প্রথমটা দেখবা বইয়ে সুন্দর করে লেখা আছে, এটাকে বলা হয় সংযোজন সূত্র। তার মানে এটা তো বন্টন হওয়ার কোনো প্রশ্ন আসে না। পরেরটা হচ্ছে আমাদের অ্যান্সার। যখন এই এমটা গুণ হয়ে পি এর সাথে একবার গুণ হয়, কিউ এর সাথে একবার গুণ হয়, তাদের মধ্যে কি হয়ে গেল, বন্টন হয়ে গেল, সম্পদের বন্টনের মতো। এটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় বন্টন সূত্র বা বন্টন বিধি। আচ্ছা, সি নাম্বার যেটা, সি নাম্বার হচ্ছে পি প্লাস কিউ ইকুয়ালস টু কিউ প্লাস বি, এটাকে আমরা বলি হচ্ছে বিনিময় সূত্র বা বিনিময় বিধি। আর 4 নাম্বার তো বুঝোই, 4 নাম্বার হচ্ছে এ ডট বি আর বি ডট এ যে ভেক্টর, তাদের যে মানটা, তো তাদের মান আমরা জানি যে এমনিতেই সমান, যে মানটা হচ্ছে এ বি কস থিটা সমান। ঠিক আছে, তাহলে তো বন্টন সূত্র না। তাহলে বন্টন সূত্র আসলে কোনটা দাঁড়ালো, আমাদের বি। সো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবারে দেখো এগ্রি গুচ্ছতে একটা প্রশ্ন আসছে, যেটা চট্টগ্রাম ভার্সিটিতে আসছিল। দুটি বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলের মান বলা আছে 30, আর লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। আচ্ছা, তাহলে খেয়াল করো, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে কত বল, 30 নিউটন বলটা যেটা ছোটটা। তাহলে ধরো 30 নিউটন বলটা হচ্ছে আমার এটা, আর লব্ধি যে বলটা বলছে 40 নিউটন, দেখো লব্ধির মানটা বলছে 40 নিউটন, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, তাহলে বল দুটির মধ্যে ছোট বল বলছে 30 নিউটন, তাহলে বলছে বড় বলের মান কত। এখন একটা বিষয় একটু ভেবে দেখো তো, যে লব্ধি সবসময় কি হয়, লব্ধি সবসময় কি হয়, অপর দুইটা ভেক্টরের মাঝ বরাবর হয় না। যেমন ধরো একটা ভেক্টর পি এদিকে হইলে, কিউ এদিকে হইলে, তখন তাদের লব্ধি কি পি আর কিউ এর মাঝ বরাবর কোন একটা জায়গা হয়, এটা কিন্তু আমরা জানি। তাইলে লব্ধি যদি মাঝ বরাবর আছে, একটা ভেক্টর তোমার ডানে আছে, তাহলে অপর ভেক্টর অবশ্যই অবশ্যই কোন দিকে হবে বলতো, অবশ্যই এদিকে হওয়া লাগবে। তাহলে অপর সেই ভেক্টরের মানটা আমি ধরলাম হচ্ছে পি, যে মানটা ধরো আমি জানি না। তাহলে এখানে যেহেতু লম্বের কথা বলেই দিছে ভাই, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে ম্যাথটা তোমার কি হবে, সহজ হবে। তাহলে খেয়াল করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি জানি, 30 নিউটন ভেক্টরটাকে আমরা এখানে শিফট করতে পারি, যেটাকে আমরা বলি প্যারালাল শিফটিং অফ ভেক্টর, তাই না? তাইলে এখানে আমাদের যে মানটা 30 নিউটন আর এখানে যে মানটা 40 নিউটন, একটা ধরো যদি এটাকে থিটা ধরি, এটা লম্ব, একটা হচ্ছে ভূমি, তাহলে পি এর মানটা কি অতিভুজ, তাহলে অতিভুজের মানটা কি হবে, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তো 3/4 থাকলে কি হয়, 5 হয়, এটা তোমরা জানো, তার সাথে একটা শূন্য, অ্যান্সার হবে 50 নিউটন। তাহলে অ্যান্সার হবে কোনটা, সি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। আচ্ছা, তো দুটি সমমানের ভেক্টর বলছে, হ্যাঁ, সমমানের ভেক্টর দুইটাই, তাদের লব্ধির মানটা হচ্ছে একটি ভেক্টরের মানের সমান। তার মানে কি, ওই যে পি সমান কিউ, দুটি সমমানের ভেক্টর, লব্ধির মানটা তাদের সমান। তাহলে এটা কখন হয় ভাই বলতো, তখনই হয় যখন মধ্যবর্তী কোণ কত হয়, 120 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ কত চাইছে, সেটা হবে 120 ডিগ্রি। এই প্রমাণ আমরা আগেই দেখে আসছি, তো কারো সমস্যা থাকলে ওটা আবার দেখে নাও। উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশক বলা আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু ম্যাপিং করে ফেলি। আমরা জানি আমাদের এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা আমাদের পূর্ব দিক,
আর এটা আমাদের পশ্চিম দিক। এখন দেখো উত্তর ও পূর্ব দিকের অংশ বলে দিচ্ছে। উত্তর দিকে বলছে 5 কিলোমিটার/আওয়ার, আর পূর্ব দিকে বলছে 12 কিলোমিটার/আওয়ার। এখন বলছে লব্ধি বেগটা কত। তো খুব ভালো করে বুঝতেছো ভাই, দুইটা ভেক্টর দুই দিকে কাজ করতেছে, তাহলে লব্ধিটা কত হবে? এটা হবে লব্ধি। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি ছিল। সুতরাং আর এর মান কি হবে? আমরা শিখছিলাম √p² + q²। তাই একটাকে যদি পি ধরি, একটা যদি কিউ ধরি, দুইটার কি করতে হবে? স্কোয়ার করতে হবে। 12² + 5²। তো জানো যে 12 আর 5 থাকলে সবসময় অ্যান্সার কি হয়? 13 হয়, তাই না? কারণ কি 144 + 25 169 আসবে। তো 169 রুট করলে, মানে √169 রুট করলে কি আসবে? 13 আসবে। 169 রুট করলে 13 আসবে। তো এটা একদম মুখস্থ রাখবা যে 5 আর 12 থাকলে সেটা হবে কত? 13। এরকম কিন্তু আরো কয়েকটা ত্রয়ী আছে, যেমন ধরো 6 আর 8-এর কারণে যেটা হয় সেটা হচ্ছে তোমার 10 হয়। তারপর 4 আর 3টা তোমার জানো, 4 আর 3 থাকলে কত হয়? 5 হয়। তারপর ধরো 12 আর 5 থাকলে এটা কত হয় বলো তো? 13 হয়। মানে এগুলা হচ্ছে অতিভুজের মান, আর এরা হচ্ছে লম্ব আর ভূমির মান, পিথাগোরাসের ক্ষেত্রে আর কি। সেই মানগুলো একটু নিজের মাথার ভিতর ঢুকাই রাখো, যে এই দূরে দেখলে অ্যান্সার এটা দিবা, এই দূরে দেখলে অ্যান্সার এটা দিবা, এই দূরে দেখলে অ্যান্সার এটা দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? সেখানে দেখো যে মরুলাস a + b আর মরুলাস a - b এর মান সমান হইলে আমরা বলছিলাম যে এই মানটা হইলে আমরা কি বলি? আলফার মানটা 90 ডিগ্রি, এটা আমরা দেখাইছিলাম, তাই না? তো এটা উল্টা বলছে যে লম্ব হইলে দেখাও এটা, তাহলে অবশ্যই আমার অ্যান্সার কি হবে? সি হবে। এই প্রমাণটা আমরা আগে করে আসছি। ওকে, কোনটি স্কেলার রাশি? দেখো কি বলছে, সরণ, বল, ত্বরণ, ঘনত্ব। তোমরা বুঝতেই পারতেছো সরণের হচ্ছে মান এবং দিক দুইটাই আছে। তুমি 5 কিলোমিটার বললেই হবে না, 5 কিলোমিটার উত্তর বা দক্ষিণ এটা বলতে হবে। হ্যাঁ, বলেরও সেম বিষয়, বল যখন প্রয়োগ করা হয় কোন দিকে প্রয়োগ করতেছে সেটা বলতে হয়, তার মানে ভেক্টর রাশি। ত্বরণ, ত্বরণ কোন দিকে কাজ করতেছে? উপরে কাজ করতেছে না নিচে কাজ করতেছে? হ্যাঁ, ট্রাক কি সামনের দিকে যাচ্ছে নাকি ব্রেক চাপছে? হ্যাঁ, তো এরকম ত্বরণ বা মন্দন হিসাব করতে হয়, দিকটা হিসাব করতে হয়। কিন্তু ঘনত্ব যখন আমরা হিসাব করি, ρ = m/v, তখন ঘনত্বের রাশিটা কিন্তু টোটালটা আসলে কি বলতো? স্কেলার। এই জন্য আমাদের অ্যান্সার এখানে কি হবে? ঘনত্ব। একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে আর 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। তা তোমরা প্রথমে কি করবা? একটা চিত্র এঁকে ফেলবা। হ্যাঁ, তাইলে আমাদের পশ্চিম দিকে যে বস্তুটা আছে, আমরা জানি পশ্চিম দিক হচ্ছে এইটা 20 নিউটন, আর উত্তর দিকে টানা হচ্ছে কত নিউটনে? আচ্ছা, পশ্চিম দিকে টানছে হচ্ছে 50 নিউটনে, আর উত্তর দিকে টানছে হচ্ছে 20 নিউটনে। তাহলে ভাই দেখো লব্ধি বল কত হবে? তুমি বুঝতেছো দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাই না? তো পরস্পর লম্ব যদি হয় তাহলে আর এর মানটা কি হয়? √দুইটার স্কোয়ার, তাহলে 20² + 50²। তাইলে এখানে হচ্ছে 400, আর এখানে 25, 5² হচ্ছে 25, আর শূন্য হচ্ছে দুইটা, তাহলে 2500। তাহলে এখানে কত থাকবে? √2900। এখন যেহেতু জাহাঙ্গীরনগরে আসছে, ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হবে। তো এখন দেখো এই মানটা আসলে হুবহু তো মিলাতে পারবা না, বাট কার কাছাকাছি সেই জিনিসটা তো সম্ভব। √, যেই 2900 আসলে কার মাঝামাঝি মান বলতো? এই 2900 হচ্ছে 3600 এর কম এবং 2500 থেকে বেশি। এখন এই 2500 থাকলে 25 এর জন্য হবে কত? 5, আর দুটো শূন্য কমে হয়ে যাবে একটা শূন্য। আচ্ছা, এই মানটা আমরা এখনো জানি না। 2900 এই মানটা আমরা জানি 36 হয়ে যাবে 6, আর দুটো শূন্য থেকে হয়ে যাবে একটা শূন্য। তার মানে আমার যে অ্যান্সারটা হচ্ছে 50 আর 60-এর মাঝামাঝি একটা জায়গায় আছে, তাই না? 50 আর 60-এর মাঝামাঝি একটা জায়গায় আছে। এবার খেয়াল করে দেখো আরেকটা বিষয়, আরেকটা হিন্ট। 2500 থেকে 2900 হচ্ছে মাত্র 400 পার্থক্য, আর 2900 থেকে 3600 হচ্ছে তোমার 700 পার্থক্য, 700। তাহলে কার কাছে বেশি? 2500-র বেশি কাছে, তাই না? তো এখানে বেশি ক্লোজ, এখানে সে ক্লোজার। তাইলে অ্যান্সারটা কি হবে? 50-এর কাছাকাছি বেশি হবে। 50 আর 60-এর মধ্যে 50-এর কাছাকাছি অ্যান্সারটা বেশি হবে। তাহলে 50 60-এর মধ্যে 50-এর কাছাকাছি যেটা হবে, একদম 50 তো আর হবে না, এরকম তো আর হবে না, তাহলে অ্যান্সারটা বাদ। হ্যাঁ, 50-এর কম হওয়ার চান্স নাই, 60-এর বেশি হওয়ার চান্স নাই, তাহলে আমার কোনটা অ্যান্সার বলো তো? এ নাম্বার। সেইভাবে হুবহু অ্যান্সার না বের করেও আমরা কিন্তু
এভাবে অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে অ্যান্সার গুলো বের করতে পারি। আচ্ছা, এবার দেখো আবারও সেই কমন টাইপ, যে দুইটা ভেক্টরের মডুলাসের যোগফল আর বিয়োগফল সমান হইলে মধ্যবর্তী কোণ কত হয়। আমরা জানি মধ্যবর্তী কোণ কত হয়, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে পাই দিয়ে বলা আছে, তাহলে হবে কি পাই বাই 2, তার মানে পাই বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো ভেক্টর তিনটা বলা আছে, এ বি সি এর মান হচ্ছে 12, 5 এবং 13। এখন বলছে এ প্লাস বি এর যে মানটা সেটা হচ্ছে সি এর সমান, তাহলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান জিজ্ঞাসা করছে। দেখো ভাই, ট্রিক বলছিলাম না, ট্রিকটা হচ্ছে কি ছিল, যে 12 এবং 5 যেখানে থাকবে, তো 12 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ হয়ে কি হয় বলতো, 13 স্কোয়ার হয়, তাই না? তাহলে দেখো এই জিনিসটা কিন্তু বলছে যে এই যে এ প্লাস বি, এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। তাহলে দেখো এ আর বি, তো কখন তুমি আসলে এই যোগটা করতে পারো, কখন করতে পারো বলো তো, যখন তোমার এই দুইটার পরস্পর কি হয়, 90 ডিগ্রি হয়। তো আমরা কি বলছিলাম, যে এরকম 12, 5 আর 13 এরকম থাকলে এটাকে হচ্ছে একটা ত্রয়ী বলা যায়, পিথাগোরাস আর কি। ঠিক আছে, পিথাগোরাস। আর পিথাগোরাস কখন অ্যাপ্লাই করা যায়, যখন তোমার সমকোণ থাকে। তো সমকোণ কার কার মধ্যে, এই দুজনের মধ্যে সমকোণ থাকবে, মানে এ আর বি এর মধ্যে 90 ডিগ্রি থাকবে। তো প্রশ্ন ওটাই চাইছে, দেখো যে এ আর বি এর মধ্যে মধ্যবর্তী কোণের মান কত, তাহলে মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2। সো আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবারে দেখো দুটি বল যার একটি হচ্ছে 10 নিউটন বিশিষ্ট এবং বলদ্বয় 120 ডিগ্রি কোণে পরস্পর ক্রিয়া করে, লব্ধির মান উল্লেখিত বলটির সমান। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, উল্লিখিত যে বলটার সমান বলছে লব্ধির মান, তাহলে একটা বিষয় চিন্তা করো, যে তোমার লব্ধির যে মানটা, মনে করো দুইটা বল আছে, একটা হচ্ছে 10 নিউটন, তাইলে আমরা এভাবে লিখতে পারি যে একটা হচ্ছে, ধরো আমরা চিত্র আঁকি প্রথমে, একটা 10 নিউটন, আমাদের অপর একটা ভেক্টর ধরে নিলাম পি, আর লব্ধির যে মান সেটা হচ্ছে ওই উল্লিখিত ভেক্টরের সমান, তার মানে লব্ধির মানটা হচ্ছে এই 10 এর সমান। তা ধরো লব্ধিটা হচ্ছে এই বরাবর আছে, ধরে নাও। তাইলে এই দুজনের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ভালো করে বুঝবা। দুজনের মধ্যবর্তী কোণ কত, এই যে এই 10 নিউটন আর পি ভেক্টর, এই দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 120 ডিগ্রি। আর লব্ধির মানটাও যে কোনো একটা ভেক্টরের সমান হয়ে গেছে। তাহলে আসলে কখন হয় বলতো, যখন এই তিনটা ভেক্টর পরস্পর সমান হয়। মনে আছে না যে পি সমান কিউ সমান আর, এইটা হলে তখনই আলফার মান কত হয়, 120 ডিগ্রি হয়, এটা আমরা পড়াইছিলাম। তাহলে ওই কনসেপ্ট থেকেই তো ধরে ফেলা যায় যে এই পি এর মানটা আসলে কত হবে, পি এর মানটা অবশ্যই কত হবে, এই 10-এর সমান হবে, এই যে সমান হইতে হবে, তার মানে পি এর মানটা হইতে হবে 10 নিউটন। এভাবে অ্যান্সার করা যায়। আর একভাবে চিন্তা করতে পারা, দেখো ইকুয়েশন ভিত্তিতে, যে আমরা লিখতে পারি যে 10 স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু পি ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে দেখো দুই পাশ থেকে আমার 10 স্কোয়ার বাদ যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 10 ইন্টু পি ইন্টু মাইনাস হাফ। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, আমাদের এই যে পোর্শনটা আছে এখানে 2 আর 2 কি যাবে, বাদ যাবে, আর এই মাইনাস পাশটা এই পাশে কি যোগ হয়ে যাবে, 10p আছে তাই না, সো 10p যোগ হয়ে যাবে, সো 10p মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখানে পি কমন নিলে কি আসবে, 10 মাইনাস পি ইকুয়ালস টু 0। তার মানে এখানে প্রশ্ন মতে কি, একবার পি এর মান শূন্য ধরতে হবে, অথবা এই যে 10 মাইনাস পি কে শূন্য ধরতে হবে। তাহলে এখানে পি এর মান কত আসে, 10। তাহলে দেখো পি এর মান শূন্য হইতে পারে, 10 হইতে পারে। তাহলে এইভাবে চিন্তা করতে পারো যে শূন্য অথবা 10 নিউটন। সো বড় করেও ম্যাথটা করতে পারো, অথবা শর্টকাট করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড। এবার দেখো ভেক্টর পি ও কিউ পরস্পর লম্ব হলে, মানে একই কথা, পরস্পর লম্ব মানে আলফার মান 90 ডিগ্রি, দুটির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, একদম এক লাইনে দুইটা ভেক্টরের যোগফলের মডুলাস সমান বিয়োগফলের মডুলাস। ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি, একদম জ্ঞানমূলক একটা প্রশ্ন আসছে, তোমরা বইয়ে দেখবা একদম প্রথম দিকেই
নৌকার যে গুণটানা আছে, নৌকার গুণটানা নিয়ে এক্সাম্পল দেওয়া আছে। যেরকম একটা নৌকা যদি থাকে, নৌকার যদি এরকম থাকে, নৌকার একটা পার থাকে, হ্যাঁ, তাইলে যখন গুণ টানা হয়, যদি এই বরাবর আমার আলফাটা থাকে, তা আমরা বলছিলাম গুণ টানা যদি ফোর্স এফ হয়, তাহলে যার সাথে আলফা থাকে তাকে আমরা এফ কজ আলফা লিখি, আর যার সাথে আলফা নাই তাকে আমরা সাইন আলফা লিখি। তাহলে এই যে দেখো, নৌকার গুণ টানাকে আমরা কি করতে পারি, দুই ভাগে কি করে দিছি, ভাগ করে দিছি, এ একটা ভাগে একটা ভাগ। তাহলে বিভাজনের দৃষ্টান্ত কোনটা হইলো বলতো, গুণ টানা নৌকার গতি। ঠিক আছে, ওকে। এবারে টাইপ 2, ভেক্টরের রূপাংশ। তো দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে এগ্রিকালচার গুচ্ছ, জাহাঙ্গীরনগর এবং খুলনা ইউনিভার্সিটি, এই চারটা জায়গাটা আসছে। সো ভেক্টরের উপাংশ বুঝতে গেলে প্রথমে তোমাকে ওই আগের যে ভেক্টর বিভাজন সেটা ক্লিয়ার থাকলে মোটামুটি আইডিয়া ক্লিয়ার থাকে। সো একটা অনেক ইম্পর্টেন্ট টাইপ যেটা তোমরা বইয়ে প্রথমেই দেখছো, প্রথমে লেখা আছে যে লন রোলারের ক্ষেত্রে ঠেলার থেকে টানা সহজ। তো আমরা একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই। ধরো তোমার একটা লন রোলার এখানে আছে, এই ছোট করে চিন্তা করো, এই চিত্রে চিন্তা করো। তো আমরা যখন এরকম টানি, তাকে যখন এখানে রেখে যখন একটা টান বল দেওয়া হয় এফ, তখন ওই এফটাকে ভাঙলে যার সাথে থিটা আছে তাকে আমরা কি দিছি দেখো, কস থিটা দিছি, আর যার সাথে থিটাটা নাই তাকে আমরা কি দিছি, সাইন থিটা দিছি। তাহলে এই যে অবজেক্টটা থাকে, সে অবজেক্টের উল্লম্ব বরাবর ফোর্স একটা আছে এফ সাইন থিটা, আর তার এমজি তে সবসময় কাজ করে। এমজি কোন দিক, নিচের দিক। তাহলে বলো উল্লম্ব বরাবর তার যে বলটা থাকতেছে, সেই বলটা কি নিচের এমজি কে কিছুটা পরিমাণ এফ সাইন থিটার উপর দিয়ে কমাই দিতেছে। এই জন্য আপাত ওজনটা কি হয় বলতো, এই যে এমজিটা, আগে তো শুধুমাত্র ওজন কি ছিল, এমজি ছিল, তাকে কিন্তু অন্য কেউ ডিস্টার্ব করে নাই, আগে শুধুমাত্র বস্তু রাখা থাকতো, তার ওজনটা কত থাকতো, এমজি থাকতো। তো এখন নতুন বল প্রয়োগ করার কারণে একটা নতুন বল সৃষ্টি হয়েছে, সেটা কোন দিকে, উপরের দিকে, সেটার মান হচ্ছে এফ সাইন থিটা। তাহলে সেটা কি এমজি কে কিছুটা কমাই দিচ্ছে, এজন্য আমরা এখানে কি করব, এমজি মাইনাস এফ সাইন থিটা। ওকে, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে, টানার ক্ষেত্রে। এবার দেখো ঠেলার ক্ষেত্রে আসলে কি হয়। ঠেলার ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে তুমি যখন ফোর্সটা নিচের দিক বরাবর দিবা, এটা যদি তোমার এফ হয়, এই এফটাকে ভাঙলে তুমি দুটো উপাংশ পাবা। কি কি, ধরো একটা হচ্ছে এই বরাবর, যদি এটা আমাদের ধরো থিটা হয়, তাহলে যার সাথে থিটা থাকবে তাকে আমরা কস থিটা দিব, তাই না? আর যার সাথে থিটা নাই, এই যে এটাকে কি দিব বলতো, এটাকে দিতে হবে এফ সাইন থিটা। আচ্ছা, এবার দেখো অবজেক্টের উপরে তো আগে থেকেই যে অবজেক্টটা রাখা আছে তার আগে থেকে একটা এমজি আছে, আবার তুমি যে বল প্রয়োগ করছো তোমার বলের কারণে এফ সাইন থিটাও নিচের দিকে কাজ করতেছে। তো দুইটা বল একই দিকে কাজ করলে দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এজন্য খেয়াল করো, এই এফ যেটা প্রয়োগ করছো এফ, এই এফ এর কারণে এফ সাইন থিটাটা এমজির সাথে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে আপাত ওজন কি হবে, এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে দেখো কোথায় তাকে বেশি ভারী মনে হবে বলতো, যেখানে তার আপাত ওজনটা বেশি হয়ে গেছে। তো আপাত ওজন বেশি হয়ে গেলে সেখানে তাকে বেশি ভারী মনে হবে, আর এখানে তাকে মনে হবে হচ্ছে হালকা। তাহলে হালকা যদি থাকে তাহলে টানা কি হবে, সহজ হবে। এই জন্য টানাটা সহজ হয়, আর ঠেলাটা কি হয়, কঠিন হয়, কারণ এটা কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এবার দেখো ভেক্টর উপাংশের আরেকটা ম্যাথ এগ্রিকালচার গুচ্ছতে আসছে 21-22-এ, যে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে এত কোণে আনত আছে, বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। আচ্ছা, তাইলে 10 নিউটন মানের যে একটা বল অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণ আনত, ঠিক আছে। তাহলে ধরো একটা অজানা বল হচ্ছে আমার এরকম পি আছে, আর তার সাথে একটা 10 নিউটন বল আছে, দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে আলফার মান। এখন বলছে বল দুটির যে লব্ধি, এটা অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে, তো অজানা বলটা হচ্ছে আমার পি, তার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের লব্ধি আর। ঠিক আছে, অজানা বলের মান চাইছে। সো এই টাইপের ম্যাথ করার জন্য তোমাকে দেখো কি বলে দিছে, এই লব্ধিটা পি এর সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বলে দিছে। লব্ধিটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বলে দিছে। তাহলে তুমি সূত্র লেখো, আমরা কি জানি, tan 90 সমান, দেখো কোনটা উৎপন্ন হয়েছে পি এর সাথে, সো পি কে নিচে রাখবো, বাকি থাকলো কি কিউ। সো কিউ হিসেবে এখানে কত আছে, 10 আছে। সো উপরে 10 সাইন 120 ডিগ্রি, নিচে 10 কজ 120 ডিগ্রি। এবার তোমরা জানো
যে আমাদের এই tan 90 এর মানটা হচ্ছে 1/0, তার মানে এই টোটাল পার্টটা আসলে মানটা হবে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি p প্লাস 10 cos 120 ডিগ্রি মানটা বসাই দিই, মাইনাস হাফ, এই cos 120 ডিগ্রি মানটা এখানে বসাই দিছি, মাইনাস হাফ ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, p, এটা কাটলে কত থাকতো, 5 থাকতো, সো p ইকুয়ালস টু 5 এত নিউটন। ওকে, তার মানে বুঝতে পারতেছো যে অজানা যে বলের মান সেটা হচ্ছে আমাদের 5 নিউটন। যাই হোক, এটা একটা বিকল্প পদ্ধতিও তোমরা মোটামুটি চিন্তা করতে পারো। দেখাও, দেখো এই বিকল্প পদ্ধতিটাও তোমরা চিন্তা করতে পারো। বিকল্প পদ্ধতিটা কেমন, তোমার আগের মতো চিত্র, যেটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার পি, আর এটা হচ্ছে তোমার 10 নিউটন। এখন দেখো, যেহেতু এই পাশে 120 ডিগ্রি, তার মানে এই পাশে কত ডিগ্রি আছে, অবশ্যই 60 ডিগ্রি আছে। তাহলে এই 10 নিউটনকে ভেঙে, এই 10 নিউটনকে ভেঙে তুমি এইদিকে কি লিখতে পারো, 10 কজ কত ডিগ্রি দেখো তো, 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এই 10 cos 60 ডিগ্রি আর এখানের পি এর যে মান, দুটা কি আছে, সমান সমান বিপরীত দিকে আছে। তাহলে আমি কি লিখতে পারি, যে পি সমান 10 cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে অ্যান্সার কত হবে, 5 নিউটন। সো এই বিকল্প পদ্ধতিতেও ম্যাথটা সলভ করতে পারো। এবারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখো, 10 নিউটনের মান একটি বল এক্স অক্ষ বরাবর কাজ করে। সো 10 নিউটনের মান এক্স অক্ষ বরাবর কাজ করে। এবার বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। সো ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, তো ওয়াই অক্ষ বরাবর উপাংশ চিন্তা করতে গেলে কি, এখানে কোনটা কত আছে, 90, তাহলে ওয়াই বরাবর কত আসবে, 10 cos 90। তো 10 cos 90 এর মানটা আসলে কত, 10 ইন্টু 0, কারণ cos 90 হচ্ছে 0, তার মানে অ্যান্সার হবে 0 নিউটন। তার মানে আমাদের অপশনের ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন স্থানে বাতাস এত বেগে পশ্চিম দিকের সাথে এত ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, তো বাতাসে বেগের পূর্বমুখী উপাংশের মান চাইছে। ঠিক আছে, ফাইন, এখানে শুধুমাত্র মান চাইছে। তাইলে বাতাসটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দেখো ওরা বলছে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, পশ্চিম আর দক্ষিণ, এটা ওরা বলে দিছে যে এত ডিগ্রি কোণ, এখানে 45 ডিগ্রি কোণ, এবং এই মানটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে যে ওই বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত। সো পূর্বমুখী উপাংশ আসলে কোনটা, এইটা। তো পূর্বমুখী আসলে দেখো তো কোন কত উৎপন্ন হয়েছে, আলফাটা লাগবে। আলফাটা কত দেখো, টোটালটা হচ্ছে 180, তার থেকে 45 বাদ, তাহলে আলফাটা কত হবে, 135 ডিগ্রি। তাহলে এই বরাবর বাতাসের বেগের উপাংশ কত থাকবে, 30, যার সাথে কোনটা থাকবে বা থিটাটা বা আলফাটা থাকবে তার সাথে কস দিতে হবে। সো 30 cos 135 ডিগ্রি। এখানে শুধু মান নিয়ে আমরা চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মানটা যদি আমরা হিসাব করি, 30 ইন্টু cos 135 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি, cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সো 180 ডিগ্রি থেকে cos বাদ গেলে এটা নেগেটিভ থাকে। সো 30 ইন্টু মাইনাস 1/√2, কারণ কি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার আগে একটা মাইনাস কেন, কারণ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ওকে, ফাইন। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা আসতেছে -15√2। সো -15√2 এর মান হচ্ছে আমার এখানে নিতে হবে। তো আমরা একটু করে দেখি, চলো। এটার মান আসতেছে 21.21। সো এটা শুধুমাত্র মান নিয়ে আমরা ডিসকাস করব। সো 21.21 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার। তো এটা যদি কেউ ক্যালকুলেটর ছাড়া করতে চাও সেও করতে পারবা, কারণ কি দেখো, এই √2 এর যে মান, √2 এর মানটা হচ্ছে 1.41। তো তুমি যখন হাতে কলমে ক্যালকুলেশন করবা তুমি কি করতে পারো, তুমি চিন্তা করতে পারো যে 15 ইন্টু ধরো 14, তাহলে 15 ইন্টু 14 করলে কত, 4 5 এখানে 20, 6, এখানে 5, এখানে 1, তাহলে দেখো এখানে কত থাকে, 0, এখানে হচ্ছে 1, এখানে 2, দশমিক দিতে হবে একটা, দশমিক কোথায়, যে 1.41। সো এখানে তুমি দশমিক দাও, তাহলে এখানে অ্যান্সারও তোমার একটা কি চলে আসবে, দশমিক চলে আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 21 পয়েন্ট সামথিং হবে।
তাহলে 21 পয়েন্ট সামথিং অ্যান্সার কোনটা আছে? সি। তো এইভাবে ক্যালকুলেশন তোমরা হাতে কলমে কিন্তু করতে পারবা, সমস্যা নেই। এবার দেখো, কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হয়েছে। আচ্ছা, তাহলে কাঠের খণ্ড রাখা আছে, তাকে তাকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হয়েছে। কত বল? 200 নিউটন বল। এখন বলছে বস্তুর উপর আনুভূমিকের দিকে কার্যকর বল কত? আনুভূমিকের দিকের বলটা কোনটা ভাই? আনুভূমিকের দিকে বলটা হচ্ছে এইটা। তাহলে খেয়াল করো, এই দিকে আমার কি 60 ডিগ্রি কোণটা আছে না? তা আমরা কি বলছিলাম, যার সাথে কোণ আছে তার মানটা বের করতে গেলে কি তার সাথে কি গুণ দিতে হবে? কস গুণ দিতে হবে। সো কস 60 ডিগ্রি, সো 200 × cos 60 মান হচ্ছে হাফ, অ্যান্সার হচ্ছে 100 নিউটন। আমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, সো এরই মাধ্যমে আমাদের ভেক্টরের ফার্স্ট লেকচারটা শেষ। তোমাদের সাথে ইনশাল্লাহ আবার সেকেন্ড লেকচারে দেখা হচ্ছে।